নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা হলো বৃশ্চিক রাশির মাসিক রাশিফল মে 2025। 2025 সালের এই মে মাসটা একটা পরিবর্তনের মাস, ঘটনাবহুল মাস। এই মাসে মোট 5টা রাশি পরিবর্তন করবে এবং তার মধ্যে 3টি গ্রহ হলো বড় গ্রহ এবং এদের প্রভাব অনেক বড়সড়। তাই পরিবর্তন তো আসবেই, বিভিন্ন ক্ষেত্রে আসবে, জীবনের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আসবে এবং পজিটিভ পরিবর্তন আসবে, শুভ পরিবর্তন আসবে এবং চেঞ্জও হবে। তো চেঞ্জ পরিবর্তন যেটা যাই হোক একই ব্যাপার। তো পজিটিভ পরিবর্তন হবে, শুভ পরিবর্তন যেটা বহু দিন ধরে পজিটিভ হচ্ছিল না, অনেক কিছু বাধার মধ্যে দিয়ে, কষ্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। তো এই বাধাগুলো এবার কাটবে, অনেকাংশে কাটবে, অন্তত 90% কাটবে। বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত যে জায়গার বাধা যার যা চলছিল সেই বাধাগুলো এবার কাটবে, এটা আসার কথা। তাই মে মাসটা আমি বলবো ঘটনাবহুল তো বটেই, এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে অভিজ্ঞতা দিয়ে যাবে আমাদেরকে, অভিজ্ঞতা, নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি আমাদের করিয়ে দেবে। বিভিন্ন মানে একটা এমন অচেনা অবস্থার মধ্যে আমাদের দাঁড় করিয়ে দেবে যে ওখান থেকে আমাদের বেরিয়ে আসতে গেলে মানে আমাদের মেধার পরিচয় দিতে হবে, অভিজ্ঞতার পরিচয় দিতে হবে, আমাদের বিবেচনা বুদ্ধির প্রয়োগ করতে হবে। এইরকম অনেক কিছু ঘটবে ঘটনা, যেগুলো খুবই ইন্টারেস্টিং, আকর্ষণীয় ব্যাপার বলে আমি মনে করি। কারণ জীবনটাই হচ্ছে ইন্টারেস্টিং না হলে, বোরিং হয়ে গেলে জীবন থাকে না। তো ইন্টারেস্টিং হোক, চ্যালেঞ্জ আসুক, আমরা পার করব, এটা আমি মনে করি। আর এটা ক্ষমতা রাখে, এই চ্যালেঞ্জ পার করার ক্ষমতা রাখে বৃশ্চিক রাশি। তাহলে বৃশ্চিক রাশির মে মাস 2025 একটা শুভ মাস হতে চলেছে, প্রথমেই বলে রাখছি, তারপরে আমি বিস্তারিত বলছি যে কোন কোন দিকে শুভ ফল হবে আর কোন কোন গ্রহগুলো ট্রানজিট করবে। যেটা প্রথমেই বলে রাখবো যে আমি কোন কোন গ্রহগুলো কোন কোন তারিখে ট্রানজিট করছে, কোন কোন ঘরে, সেটা আগে বলে রাখি। 4th মে মানে 4ঠা মে বুধ মিন থেকে মেসে যাবে, তার মানে পঞ্চম থেকে ষষ্ঠে যাবে। 13 মে বৃহস্পতি সপ্তম ভাব থেকে অষ্টমে যাবে, অর্থাৎ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে যাবে। 30 মে রাহু মিন থেকে যাবে কুম্ভে, আবার কেতু কন্যা থেকে যাবে সিংহে। আর 31 মে শুক্র মিন থেকে যাবে মেষে। তাহলে এই হলো এই মাসের বড় পরিবর্তন, মানে রাশিগুলোর পরিবর্তন হয়ে গেল, যা হবে ওলঢাল সব হয়ে গেছে মে মাসে হবে। এবারে এই মে মাসে যে এরা পরিবর্তন করবে, তার একেবারে মে মাসের শেষের দিকে, যদিও এটা আমি তাও যেহেতু মে মাসেই ঘটবে তাই আমাকে বলে রাখতে হচ্ছে, যদিও বড় গ্রহ তাই বলছি যে এর প্রভাবটা কিন্তু আগে থেকেই, এখন থেকেই আমরা ফিল করতে শুরু করব। কারণ বড় গ্রহ বৃহস্পতি এবং রাহু এরা সবাই মোটামুটি এরা বেশ অনেক দিন ধরে, অ্যাকচুয়ালি গ্রহ তো এরা কেউই নয়, মানে অ্যাকচুয়ালি রাহু আর কেতু কথা বলছি, কিন্তু এরা যেহেতু একটা রাশিতে অনেক দিন পর্যন্ত থাকে, এটা একটা কারণ। আর 2 নম্বর হচ্ছে রাহু গুরুর থেকে বেশি দৃষ্টি রাখে। রাহুর 4টে দৃষ্টি আর গুরুর মাত্র 3টে। তাহলে গুরুর থেকে রাহুর ক্ষমতা বেশি বলবো? ক্ষমতা বেশি নয়, প্রভাব বিস্তার করার ক্ষমতা বেশি, এটা আমি বলতে চাইছি, এটা আমি বলতে চাই, এটা আমার ব্যক্তিগত মতামত। বাকি তোমরা নিজের মতন করে বুঝে নিও। ক্ষমতা বেশি নয়, ক্ষমতা এখানে কেউ কারোর বেশি নয়। একটা কথা বলবো যে প্রত্যেকটা গ্রহ নিজে নিজের রোল প্লে করতে আসে, কেউ ক্ষমতা দেখাতে আসে না। আমাদেরকে ডাউন করতে আসে না, আমাদেরকে ভালোবাসতে আসে না, আমাদেরকে দুঃখ দিতেও আসে না। আমরা নিজের কর্মফল অনুযায়ী আমরা ফল পাই, কর্ম অনুযায়ী ফল পাই, ব্যাস এইটুকুই আমাদের বুঝে নিতে হবে। তাহলে আমরা এইসব ট্রানজিট, এই মাথা খারাপ করার থেকে আমরা, মানে এটা হবে ওটা হবে এই হবে সেই হবে থেকে আমরা বাঁচবো, মনটাকে বাঁচাতে পারবো, মাথা হালকা রাখতে পারবো, যেটা আমাদের সবার করা উচিত, সেটা নিয়ে ভাবা উচিত। এটা এবারে রাহুর কথা, রাহু হয়ে গেল, কেতু হয়ে গেল, এরা সব ট্রানজিট করলো মে মাসের শেষ দিকে। তাহলে এইগুলো আমি বলে ফেললাম। এরপরে যেটা বলবো যে মঙ্গল তখনও থাকবে নিচস্থ। মঙ্গল পরের মাসে গিয়ে আবার সিংহেতে যাবে, এরকম একটা সম্ভাবনা আছে ততদিন পর্যন্ত। তাহলে আমি লগ্ন ভাব থেকে শুরু করি যে মে মাসের লগ্ন ভাব, লগ্নপতি থাকবে নিচস্থ হয়ে কর্কটে থাকছে, পুষ্যা নক্ষত্রে, শনি নক্ষত্রে।
তাহলে বলবো যে লগ্নপতি হিসাবে প্রথম ভাবটা কেমন যাবে, ওই তথই বচ যাবে, মোটামুটি যেমন যাচ্ছিল তেমন যাবে। একটা রবি মঙ্গলের দৃষ্টি আছে, মোটামুটি কর্ম করার একটা ইচ্ছে না থাকলেও করতে হবে, কর্মে নতুন গতি আসতে চলেছে, ধীরে ধীরে হলেও কর্মে গতিটা বাড়বে, আমাদেরকে গতি বাড়াতে হবে, তো ভাবনা চিন্তা করতে হবে। পরিবর্তন, যে পরিবর্তনগুলো আমাদের এই তিনটে গ্রহ, মানে বিশেষ করে বৃহস্পতি, রাহু, কেতু, এই তিনটে বড় গ্রহগুলো ট্রানজিট করার ফলে যে পরিবর্তনগুলো হবে আগামী দিনে, সেগুলোর একটু একটু করে আমরা এখন থেকে মে মাস থেকেই বুঝতে শুরু করব। তো এইবার সেই দিকে আমাদের গতি প্রকৃতি নির্ধারণ করতে হবে, চিন্তা ভাবনা, মনের ইচ্ছা, জীবনের জীবনযাপনের পদ্ধতি, লাইফস্টাইল আর কি যেটা বলা হয়, তো সমস্ত কিছু ডেলি রুটিন, সমস্ত কিছুকে আমাদের ওই পরিবর্তন যেটা আসছে সেই অনুযায়ী আমাদের যেতে হবে, না হলে কিন্তু আমাদের কষ্ট অবধারিত। আমি আবার বলছি যে কষ্ট থেকে রেহাই পাওয়ার একটাই উপায় যে যে গ্রহগুলো যে ঘরে আছে সেই ঘর অনুযায়ী আমাদের কাজ করতে হবে। যে চিন্তা ভাবনাগুলো আমাদের মাথায় আসছে, যদি সেটা অশুভ চিন্তা না হয় তাহলে সেই শুভ চিন্তাকে, যদি শুভ চিন্তা হয় তাহলে সেই শুভ চিন্তাকে ফলো করা উচিত, ঠিক আছে? তো তার জন্য যদি রিস্ক নিতে হয় তো নিতে হবে, যদি কারোর পরামর্শ নিতে হয় তো নিতে হবে। তো এইরকম যদি এমন হয় যে সিদ্ধান্ত নিতে পারছি না, তো তার জন্য এক্সপার্টের পরামর্শ নিতে হবে, তো যেটা করার সেটা হবে। কিন্তু যদি এই যে মনের মধ্যে একটা ফিলিংস আসছে যে আমি একটা নতুন কিছু করতে চাই, এটা করলে আমার মনে হচ্ছে আমি গেইনার হব, আগামী দিনে আমি আরও বেশি আর্থিক দিক থেকে সবল হব, তাহলে আমার মনে হয় সেই কাজগুলো এখন থেকে করা উচিত, করতে যাওয়া উচিত। এবার লগ্নভাব, যেহেতু লগ্নপতি আর ষষ্ঠপতি আমাদের মঙ্গলদেব থাকবে একটু নিচস্থ হয়ে রবি দৃষ্টি পেয়ে, তবু বলছি যে মোটামুটি শরীর মনে একটা বল থাকবে, মোটামুটি চলে যাওয়ার মতন। আর ঋণ শোধ হবে একটু একটু করে, রোগ থেকে আমরা অনেকটা মুক্তি পাবো, শত্রুরাও থাকবে কন্ট্রোলে, তাহলে মঙ্গলদেবের কাজ করে বেরিয়ে যাবে। এদিকে কোনো খুব চিন্তা ভাবনা করার কিছু নেই। আর ওদিকে ধনুরাশির যে অধিপতি দ্বিতীয় ভাব দেবগুরু বৃহস্পতি, আর ওদিকে চতুর্থ ভাব মানে মীন রাশির অধিপতি, তাহলে দ্বিতীয় ও চতুর্থ পতি হয়ে গেল আমাদের সপ্তমে আগের মতনই আছে। তো মোটামুটি 13 দিন মোটামুটি তিনি থাকবেন বৃষ রাশিতে, তাহলে আগের মতনই ফল, মানে ব্যবসা বাণিজ্য, দাম্পত্য, ওইদিকে শরীর স্বাস্থ্য বা এই বাকি ভাগ্যের সাথ যদি বলি, তো সব ঠিক আছে মোটামুটি। গুরুর আশীর্বাদে এই কটা দিন 13টা দিন মোটামুটি কেটে যাবে। তো তারপর সন্তান নিয়েও তেমন কোনো চিন্তার কোনো কারণ নেই, থাকবে না, যেমন চলছিল, যেভাবে চলছিল ধীর গতিতে, একটু ভালো একটু মন্দ নিয়ে চলছিল তেমন চলবে। তবে 13 মে থেকে দেবগুরু বৃহস্পতির যে পরিবর্তন, মানে যেটা মানে রাশি পরিবর্তন করার ফলে হবে, রাশি পরিবর্তন করার সঙ্গে সঙ্গে তার দৃষ্টিতে পরিবর্তন আসবে এবং তার ফলাফলে পরিবর্তন আসবে। আমি একটি আলাদা ভিডিওতে এই গুরুদেবের রাশি পরিবর্তনের বিস্তারিত ফল আমি আলোচনা করব, এটা সেই জন্য তোলা থাক। এইবারে এই মাসে ওভারঅল যেটা বলার আছে যে আমি বলে চলে যাচ্ছি, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি আবার বলছি যে আমি আলাদা ভিডিও করে সমস্ত কিছু, মানে সমস্ত রাশিগুলো ট্রানজিট আলাদা আলাদা করে আমি বোঝাবো, ফল বিচার করব। এতে কি হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে আর আমারও বোঝাতে সুবিধা হবে, না হলে ওই খিচুড়ি হয়ে যাবে আর ভিডিও বড় হয়ে যাবে, বোরিং লাগবে তোমাদের। তো যেটা বলবো সেটা কাজে যেন লাগে, ভালো লাগে যেন শুনতে, সেই জন্য আমি বলার সেইভাবেই চেষ্টা করি বলার। তো এইবার বলবো যে তাহলে আমাদের চতুর্থপতি আর দ্বিতীয় পতির কাজটা এই মাসে কি হবে। প্রথম ওই যে 13টা দিন যেমন চলছিল তেমন চলবে, যখনই তিনি ট্রানজিট করে চলে যাবেন বুধের রাশি মিথুনে, তখনই আমাদের হঠাৎ করে এই সমস্ত ক্ষেত্রে, বিশেষ করে সন্তানের ক্ষেত্রে, সঞ্চয় মানে আর্থিক দিক থেকে এবং হচ্ছে যে আত্মীয় স্বজনের দিক থেকে একটা পরিবর্তন শুরু হবে। কিরকম পরিবর্তন, সন্তান বলবে যে হঠাৎ করে তার একটা অ্যাম্বিশন প্রকাশ করতে পারে যে আমি এটা করতে চাই, আমি এটা কিনতে চাই, আমি বিদেশ যেতে চাই। তো এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু সে আমাদের সামনে প্রকাশ করবে তার ইচ্ছাগুলো, এবং সেই সুযোগগুলো কিন্তু আসবে যাতে সে শিক্ষা লাভ করার জন্য বিদেশ যেতে পারে। তো এগুলো হবে। তো এরকম মানে সন্তান নিয়ে ভালো খবর,
শিক্ষা নিয়ে ভালো খবর আমরা পাবো। আর ওদিকে প্রেম প্রেম যারা করছো তারাও ভালো খবর থাকবে, মনটা ফুরফুরে থাকবে, এটা নিয়ে চিন্তার কিছু নেই। আর এদিকে বলবো যে বিবাহিত জীবন যদি একটু টলমল করছিল, তো এইবারে টলমল অবস্থাগুলো পরিবর্তন হবে, অর্থাৎ এই যে ঢলমল করছিল এইবার এটা স্ট্রং হবে, হয় এদিক যাও নয় ওদিক যাও, টলমলো করতে হবে না, এই যে সিদ্ধান্ত নিতে পারবে এবং সিদ্ধান্ত নেওয়া যাবে এবার। মানে যে কোনো ব্যাপারে, মানে দাম্পত্য ব্যাপারে হতে পারে বা ব্যবসার ব্যাপারে হতে পারে, যদি কখনো কারোর জীবনে এরকম হচ্ছিল যে টলমলো হচ্ছে, কিছু কি করব না করব বুঝতে পারছি না, কোন দিকে যাব বুঝতে পারছি না, এরকম অবস্থাগুলোর এবার চেঞ্জ হবে। তাহলে ওই দাম্পত্য সম্পর্কে উন্নতি একটা ফয়সালা হবে যদি কোনো ইস্যু থাকে। তো তাহলে শত্রুরা কন্ট্রোলে থাকলো, সন্তান ভালো থাকলো, সঞ্চয় ভালো হবে, এই মাসে সঞ্চয় ভালো হবে। আর আরেকটা কথা বলি, যেহেতু দেবগুরুর একেবারে ডাইরেক্ট একটা দৃষ্টি, সপ্তম দৃষ্টি থাকবে আমাদের ধনুভাবে, মানে ধনু রাশিতে, তাহলে বৃশ্চিক রাশি হিসাবে, বৃশ্চিক লগ্ন হিসাবে আমাদের বলবো যে আর্থিক ভাবটা একটু সমৃদ্ধ হবে, আগের থেকে অনেক বেশি সমৃদ্ধ হবে। দেবগুরুর দৃষ্টি আছে যে, আমি আবার বলছি যে কেউ প্রয়োজনের বেশি পাবে না, প্রয়োজন মেটার মতন অর্থ পাবেই, খুব কোটিপতি হয়ে যাবে, একবারে এখান থেকে ওখানেও হয়ে যাবে বা নিচে থেকে উপরে চলে যাবে, সেরকম কিন্তু হবে না। দেবগুরু বৃহস্পতি এরকম কিছু দেয় না। তবে হ্যাঁ, এটা ঠিক যে এইটুকু ভেবে সন্তুষ্ট হবে যে আমার যা প্রয়োজন, যার যা যোগ্যতা, যার যা প্রয়োজন, সমস্ত কিছু মিটে যাবে, এটা নিয়ে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। এইটা ব্যাপার, এটা নিয়ে কোনো রকম চিন্তার কোনো কারণ নেই। যা কিছু অর্থ প্রয়োজন, যার যা প্রয়োজন মিটে যাবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা অনেকের মেটে না, তো তোমরা এটা ভালোই জানো। তো এবারে সেগুলো হবে, মিটবে। আর আর্থিক দিক থেকে বেশ ভালোই থাকবে, আমরা শক্তপোক্ত থাকবো। যেটা বলেছিলাম, অষ্টমপতি আমাদের রাশি পরিবর্তন করে 4th মেতেই চলে যাচ্ছে, মানে অষ্টমপতি থাকছে আমাদের ষষ্ঠ ভাবে। তাহলে ওই যে বললাম ঋণ শোধ হবে, সুযোগ পাবে কেউ যদি ঋণ শোধের টাকাটা যদি ঋণ শোধ না করে নেশা করে ফেলে, তাহলে কি করব, আমি কি করব? ব্যাড হ্যাবিট, যদি তোমার থার্ড হাউস গন্ডগোল থাকে, যদি বুধ খুব যদি দুর্বল থাকে, যদি রাহুর সঙ্গে থাকে, তাহলে নেশা করার টাকা হয়ে গেল, ধার শোধ করতে যাব না, ধার শোধ করার টাকাটা পেলাম, পকেটে পুরে নিয়ে নেশা করে ফেললাম, তাহলে কি হবে? ওই রাহু বুধ, তো এই ব্যাপারগুলো যদি থাকে ছকেতে, তাহলে কি করব? তাহলে আমি এটাই বলবো যে মোটামুটি গোচরে তোমাদেরকে বলবো যে কি হবে না, তোমরা সুযোগ পাবে, ঋণ শোধ করার সুযোগ পাবে, শত্রুদের দমন করার সুযোগ পাবে। শত্রুরা কিন্তু এইবারে ওই সময়টা, বিশেষ করে মে মাসটা পুরোটাই তোমাদেরকে খুব মানে মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে, বেগ দেবে, মানে মানে খুব কষ্ট দেওয়ার চেষ্টা করবে, কিন্তু চিন্তার কিছু নেই, ওখানেই দেবগুরু বৃহস্পতি আসছেন, তো মানে দেবে, পানিশমেন্ট দেবে, সুতরাং শত্রু নিয়ে চিন্তা করার কিছু নেই, কিন্তু তবু ওদের যা কাজ করবে। তো ভালো একটা ব্যাপার, বুধ যখন এদিকে আসছে অষ্টমপতি ষষ্ঠে, তো রোগ মুক্তি ঘটবে। আবার আরেকটা কথা বলি, বুধ যদি খুব খারাপ অবস্থায় থাকে, যদি রাহুর সঙ্গে থাকে, শনির সঙ্গে থাকে, তাহলে মঙ্গলের সঙ্গে থাকে জন্ম ছকে, তাহলে কিন্তু এই বুধ যেহেতু মঙ্গলের ঘরে এসছে না, আর মঙ্গল বুধের একটা দৃষ্টি বিনিময় হবে, তার ফলে কি হবে, অনেকের মাথায় চোট লাগতে পারে, হাতে চোট লাগতে পারে, অ্যাক্সিডেন্ট হবে, হচ্ছে কি রোগ হতে পারে, বিশেষ করে এই রক্তঘটিত রোগ, অপারেশন, এই সমস্ত ব্যাপার, নার্ভের রোগ হতে পারে। তো এই সমস্ত ব্যাপার মৃগী যাদের আছে বা হিস্টেরিয়া, এইরকম টাইপের রোগগুলো হবে। তো খুব সাবধান, শরীর নিয়ে সাবধান থাকতে হবে তোমাদের। যাই হোক, এবার চলে আসছি আমাদের বুধকে নিয়ে বললাম, বুধকে আমি নিয়ে যদি চাও, যদি তোমরা জানতে, তাহলে আমি এই রোগ সম্বন্ধে বা আরো আগামী বিপদ, যেহেতু অষ্টমপতির ষষ্ঠে আসবে, দুটোই স্থানই খুব খারাপ। আর একটা কথা, মঙ্গলের সঙ্গে মানে লগ্নপতির সঙ্গে অষ্টমপতির দৃষ্টি বিনিময় হবে, এর ফলটা কিন্তু অনেক গভীর হবে। তাই যদি তোমরা চাও, তাহলে আমি একটা আলাদা ভিডিও দেব, যদি তোমরা চাও, মানে কমেন্ট করে জানাবে চাইবে কিনা, তবেই দেব, না হলে খুব মানে না হলে আমি তো বুঝতে পারবো না তোমরা কি চাও। যাই হোক, জানাবে কমেন্ট করে। এবারে বলবো যে আমাদের নবমপতি চন্দ্রদেবের কথা, নবমপতির কথা তাও কি বলবো, অস্থির একটা মতি মানুষ, আর ওদিকে আমাদের জন্মছকে নিচস্থ হয়ে আছে, মানে ভাগ্যকে আমাদের গড়ে নিতে হবে, লড়াই করে করতে হবে। তবে একটা কথা বলি যে এই মাসটা আমাদের ভাগ্যভাবে যেহেতু
আমাদের লগ্নপতি আছে, তো আমরা আমাদের চেষ্টা বলে, আমাদের যোগ্যতায় আমরা কিন্তু ভাগ্যকে অনেকটা অনুকূলে রাখতে সমর্থ হব। এবারে চলে যাচ্ছি রবিদেবের কথা। রবিদেব মোটামুটি মে মাসের 14 তারিখ পর্যন্ত থাকবে মেষ রাশিতে উচ্চস্থ হয়ে। তার মানে কাজে উন্নতি, গতি, নতুন কর্মলাভ, কাজের জগতে যত রকমের সুযোগ সুবিধা আছে সেগুলো আমরা পাবো। আর হচ্ছে যে নতুন কর্মলাভ করতে পারবো, বাধা কাটবে কাজের জগতে, এটা নিয়ে কোনো চিন্তা নেই। কর্মে উন্নতি, মানে কর্ম নিয়ে এই 14 তারিখ পর্যন্ত মানে কোনো রকম সমস্যা থাকার কিছু নেই। এইবারে 14 মে পর থেকে যখন রবিদেব রাশি চেঞ্জ করে চলে যাবে ওদিকে বিশ্ব রাশিতে, রবিদেবকে নিয়েও আমি রবিদেবের কথা বলতে ভুলে গেছি। রবিদেবকে নিয়ে 6টা গ্রহ রাশি পরিবর্তন করবে, তাহলে রবিদেবও রাশি পরিবর্তন করবে মে মাসে। তাহলে 6টা গ্রহ, এমনিতেই এই একটা মাসে 6টা গ্রহ রাশি পরিবর্তন করছে, তাহলে পরিবর্তন তো আসবেই, কোনো বিষয়ে মানে একটা পরিবর্তন আসছেই, প্রভাব পড়বেই সবার মনে, সবার জীবনে, সবার ভাগ্যে, এটা নিশ্চিত। এবং সেই যে পরিবর্তনটা, যে প্রভাবটা, সেটা কিন্তু বলবো যে বৃশ্চিকের ক্ষেত্রে বেশ ভালোই আসবে। তার কারণ আছে এটাই যে রবি চলে যাবে সপ্তম ভাবে, মানে মে মাসের 14 তারিখের পর থেকে সপ্তম, মানে বৃষ রাশিতে এখন সপ্তম ভাবে কর্মপতি। তাহলে ব্যবসা থেকে উন্নতি, ব্যবসা থেকে আমরা কিছু আমরা কি লাভবান হব, লাভ করতে পারবো। তো এই ব্যাপারগুলো আমরা মানে মোটামুটি ব্যবসা থেকে আমরা আয় করব। এবং যারা ব্যবসায়ী, একদম ব্যবসায় যাদের কর্ম বা পেশা, তারা এই মাসটা, পুরো মে মাসটা জুড়ে একটা ভালো আয় করতে পারবে, ভালো দিন দেখতে পারবে, ঠিক আছে। আর যদি না হয়, জানবে তার মানে তার কর্মভাব এবং ব্যবসা ভাব এবং জন্মছকে রবি খুব খারাপ অবস্থায় আছে, ঠিক আছে। গোচর বলছে ভালো হবার কথা, যদি না হয় তাহলে জানতে হবে যে তার কোনো না কোনো ভাবে ডিস্টার্ব আছে, সেই ডিস্টারবেন্সগুলোকে অবশ্যই কাটাতে হবে, মানে কাটানোটা উচিত, তার এটা করা উচিত। যদি মনে হয় যে না, আমি কারো কাছে যাব না, আমার কাউকে প্রয়োজন নেই, কারোর পরামর্শ দরকার নেই, সব আলতু ফালতু বলে আর আলতু ফালতু বকে, তো ঠিক আছে, তাও হোক, যেতে হবে না কারো কাছে। আমি একটা উপায় বলে দিচ্ছি। এই মাসে রবিদেব অর্থাৎ ব্যবসা থেকে বা কর্ম থেকে যদি আমরা কিছু লাভ করতে চাই, আয় করতে চাই, তাহলে কি করব? এই যে আমি মনে করি বৈশাখ মাসটা রবির মাস, রবির একটা প্রভাবে থাকা মাস, আর এই বছরটাও রবির। তাহলে অবশ্যই আমি বলবো যে রবিকে বলবান করার জন্য আমরা কি করব, একটা ব্যবস্থা নেবো, কিছু ব্যবস্থা নেবো। তাহলে রবি সম্বন্ধে বা রবিকে নিয়ে আমাদের কোনো চিন্তা থাকবে না। যদি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন হয়, তাহলে আমি বলবো যে রবিকে বলবান করতে হবে, কোনো প্রতিকার কিছু কারো কাছে না গিয়ে বা কোনো কিছু না করে। কি করবে? রবি প্রণাম তো আছেই, ওগুলো তো সবাই জানো, তোমরা অনেকে করো। 95% বৃশ্চিক রাশির মানুষেরা রিচুয়ালসে বিশ্বাসী এবং তারা ধার্মিক এবং তারা মন থেকে ধার্মিক, তারা করে এগুলো 95%। বাকি যারা করে না তাদের কি বলবো, ঠিক আছে, যাই হোক, এরা করে, বলতে হয় না, খুব ধার্মিক, খুব ডিসিপ্লিন মানুষ। আচ্ছা, এবারে যেটা বলছি রবিকে করার জন্য কি বলতো, রবি প্রণামটা গেলই। এবারে রবি হচ্ছে পিতার কারক, তাহলে বাবাকে সেবা করো, আর বাবার তুল্য যারা আছে সেই সমস্ত মানুষদের সেবা করো। আরেকটা ব্যাপার বলবো যে বাবার সঙ্গে সম্পর্ক উন্নতি করার চেষ্টা করা হোক। যাদের অনেকেরই আছে, বৃশ্চিক রাশির মানুষেরা মানে এমন হতভাগ্য যে বাবা এবং মা দুজনেই ওদের সঙ্গে কাটাক করে দিয়েছে, মানে একদম বৃশ্চিক রাশি হলেই যেন পানিশড, বাবা এবং মা থেকে বিচ্ছিন্ন। আমি বলবো দরকার নেই কাউকে, মানে আমি বলবো যে বাবা বিচ্ছিন্ন করেছে, বাবার কাজ করেছে, যদি সম্ভব হয় ফিজিক্যালি সম্পর্ক উন্নতি করার চেষ্টা করা হোক। যদি তা না হয়, নো প্রবলেম, আমি বলছি যে পিতৃতুল্য ভগবান বিষ্ণু আছে, ভগবান সূর্যদেব আছেন, ওদেরকেই শুধু একটা কথা বলবে যে বাবা যদি আমার তিনি যদি অবুঝ হচ্ছেন, তো সে বলবে যে তার কাছে যাওয়ার উপায় নেই, বা সে হয়তো এই জগতে নেই, এইটুকু প্রার্থনা তার কাছে গিয়ে করবে, যে কার কাছে? বিষ্ণুর কাছে, যার যা ইষ্ট দেবতা, তাকেই পিতা মনে করে এইটুকু প্রার্থনা করবে যে আমি ফিজিক্যালি যেতে পারছি না, বা কোনোভাবে সম্ভব হচ্ছে না, বা আমি গেলেই হয়তো তুল কালাম শুরু হয়ে যাবে, তো এটা চাইছি না, নিজের শরীর আর মনের জন্য এই অশান্তি চাইছি না। তাহলে কি করব? প্রভু আমাকে এটাকে করে দাও, যে তুমি আমার পিতা, তুমি আমার মাতা, আমি তোমাকেই সেবা করছি,
বাস যখন সুযোগ আসবে, যদি আমাকে অধমকে সুযোগ দাও, তাহলে আমি আমার পিতার যার দায়িত্ব আমি করে আসবো বা করতে এখনো চাই, শুধু পরিস্থিতি অনুকূল নয় বলে করতে পারছি না, এই আমার অক্ষমতাটাকে আমাকে ক্ষমা করো। আর আমাকে এইটুকু গাইড করো পিতা হিসাবে, যে তুমি আমার পিতা, তুমি আমার মাতা, আমি তোমার শরণাপন্ন হচ্ছি। আমার যে সমস্ত পিতৃ সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলো আছে পূর্বজন্মের বা এই জন্মের, সেই সমস্যা থেকে মুক্তি দাও। এইটুকু প্রার্থনা অন্তর থেকে করো, দেখবে কর্মজীবনে আস্তে আস্তে বাধাগুলো কাটবে এবং পিতার আশীর্বাদ পাবে। যে ভুল বোঝাবুঝিগুলো হয়েছে সেগুলো আস্তে আস্তে কেটে যাবে, এগুলো নিশ্চিতভাবে হবে। প্রার্থনার অনেক শক্তি আছে, প্রার্থনা করো মন থেকে। যদি প্রার্থনা করো না, পাথর শুদ্ধ গলে যায়। কি বললাম? পাথর শুদ্ধ গলে যায়। তো দেবতা গলে যাবেই, তো দেবতা নিয়ে চিন্তা নেই। সুতরাং আর ওই তোমার যারা বাবা, আমাদের ফিজিক্যাল বাবা এই জগতে হয়েছে, তো তারা তো মানুষ, তারাও গলে যাবে, তো চিন্তার কিছু নেই। এরকম প্রার্থনা করতে হবে। যাই হোক, যেটা বলছিলাম রবি দেবের জন্য বললাম, এগুলো করা খুব দরকার। আচ্ছা, এবারে একাদশপতি বুধের কথাই বললাম। বুধ একাদশপতি হয়ে চলে গেছে একেবারে, ওই এখন যাবে 4th মেতে যাবে আমাদের মেষ রাশিতে, ষষ্ঠ ভাবে। তাহলে কি হবে? ওই যে আয় করব, আয় করে আমি আবার আগেই বলেছি যে আয় আমরা করব, ইনকাম হবে, ইনকামটা পকেটে নিয়ে যাব কি করতে? ওই যে ঋণ শোধ করতে, কিছুটা সঞ্চয় করার জন্য, কিছুটা রোগ হলে রোগের চিকিৎসা করার জন্য। তো এরকম করার জন্য আমরা টাকা পাবো। কিন্তু ওই যে নেশা করলে চলবে না বা বাজে খরচ করলে চলবে না। বুধ যেহেতু অষ্টমপতি, ওখানে কিন্তু একটা রাহুর নবম দৃষ্টি থাকবে, তার প্রভাবও কিন্তু তোমাদের উপর পড়বে। রাহুর নবম দৃষ্টি থাকবে কোথায়? তোমাদের অষ্টম ভাবে, দেবগুরু বৃহস্পতির ওপরে। রাহু যখন ট্রানজিট করবে তখন থাকবে, কিন্তু তার প্রভাবটা এখন বলেছি শুরু হয়ে যাবে মে মাস থেকে। তাহলে আমি টাকা পাবো, সুযোগ ভগবান আমাকে দেবে, কিন্তু আমি করব না, আমি নেশা করতে চলে যাব। তাহলে কিন্তু আমার যা হবার হবে, তো সেটা করা চলবে না। তো ঋণ শোধ করতে হবে, বুধ সেই সুযোগ দেবে। সঞ্চয় করতে হবে, আয় হবে, অটোমেটিক হবে, কোনো চিন্তা নেই, আগের থেকে অনেকটা ইমপ্রুভ করবে। এগুলো ভালো একটা ব্যাপার। তো এগুলো মনে রেখে আমাদের কাজ করতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, বুদ্ধিকে কাজে লাগাতে হবে, বিবেক জাগ্রত রাখতে হবে। এইগুলো করলে আমাদেরই লাভ, নিজেদের লাভ। তো একাদশপতির কথা বললাম। এবার চলে আসছি শুক্রের কথা। শুক্রের কথা আমি আগে ব্যবসা সংক্রান্ত বিষয় বলেছি, ব্যবসা ভালোই যাবে। এদিকে খরচ কেমন হতে পারে? খরচ এখন রাহুর সঙ্গে শুক্র থাকবে, শুক্র চলে যাবে সেই 31শে মেতে রাশি চেঞ্জ করবে, কিন্তু ততদিন পর্যন্ত মানে 31 দিন কিন্তু শুক্র থাকবে সেই শনি রাহুর সঙ্গে। তো তো শুক্র কি করবে? রাহুর সঙ্গে আছে, খরচ করাবে, ব্যয় করাবে। আর ব্যয় হবে এই সমস্ত বিষয়ে, সন্তানের বিষয় হতে পারে, পারিবারিক বিষয় হতে পারে। তো এই সমস্ত মানে আজে বাজে খরচাটা বেশি হবে, তো এই থেকে সাবধান। তাহলে শুক্র ব্যয় করাবে, একটু লাক্সারি আইটেম আমরা কিনতে পারবো, মানে অনেক এই কিনতে মানে পারার একটা সুযোগ আসবে। লাক্সারি আইটেম হতে পারে, ফ্যান হতে পারে, টেবিল ফ্যান, এখন গরমের সময় লাগবে, ওটা আমার প্রয়োজন, ওটা লাক্সারি নয়। হতে পারে কেউ এসি কিনতে পারে, আরো অনেক কিছু কিনতে পারে। তো এই মাসে সেই সুযোগ আসবে এবং সেই জন্য খরচ হবে। তো খরচ হবে, খরচকে মানে করতে হবে। পজিটিভ খরচ হলে খুব ভালো ব্যাপার, যেরকম নেগেটিভ না হয়। তো এই আবার একটা কথা বলবো, যে রাহু আসার সঙ্গে সঙ্গে মানে যখন কুম্ভে প্রবেশ করবে, তখন রাহুর পঞ্চম দৃষ্টি পড়বে একেবারে তোমাদের দ্বাদশ ভাবে। বাজে খরচা করার টেন্ডেন্সি আগে যদি নাও থাকে না, এইবার থেকে শুরু হবে এবং বাজে খরচা অকারণে হয়ে যাবে, করাবেই। এগুলো মনে রাখতে হবে, যে তার জন্য আমাদের চেষ্টায় থাকতে হবে যাতে বাজে খরচা না হয়। তো এই ব্যাপারগুলো মাথায় রাখলে আমি মনে করি যে মে মাসটা আমরা মোটামুটি বেশ ভালো রকম ভাবে আমরা মোটামুটি 80 থেকে 85% ভালোভাবে আমরা কাটাতে পারবো। বাকি 15% বা 20% আমরা রাহুর এবং শুক্রের দ্বারা এবং বুধের দ্বারা একটু কষ্ট পাবো। তো সেগুলোকে আমাদের বাকি নিজের যোগ্যতায়, নিজের চিন্তা ভাবনা দ্বারা, নিজের শিক্ষা দ্বারা আমাদেরকে ওভারকাম করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে আমরা কন্ট্রোল করতে পারবো, ভালো থাকতে পারবো এই মাসে। ঠিক আছে, নমস্কার।